আগুন মুখার তাণ্ডবে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর চালিতা বনিয়া ভিটেমাটি হারা হাজারো পরিবার। বরগুনায় বিষখালীর ২২ কিলোমিটারে ভাঙন, হুমকিতে লঞ্চঘাট গুদাম। শিল্পাঞ্চল বঞ্চিত বরিশালে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন হলে বাণিজ্যিক হাবে রূপান্তরের সম্ভাবনা। নিজ জেলায় লাখো মানুষের কর্মসংস্থানের আশা। বারবার রহস্যজনক অগ্নিকাণ্ডের শিকার বরিশাল মেডিকেল, সরকারি ওষুধ সহ কোটি টাকার ক্ষয়ক্ষতি। নাশকতামূলক ঘটনা, দাবি কর্তৃপক্ষের, ধরাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা। ভোলায় ৬ মাস ধরে বন্ধ তজুমুদ্দিন মনপুরা রুটে সি ট্রাক চলাচল, ট্রলারের ঝুঁকি নিয়ে মেঘনা পারাপার, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ইজারা জটিলতা কাটিয়ে চালুর আশ্বাস। এবং ঘরের এসি থেকে অফিসের সিলিং, বরিশালে বাড়ছে বিষধর সাপের উপদ্রব। ২০ দিনেই উদ্ধার অন্তত ৫ জোড়া। আতঙ্ক নয়, সচেতন থাকার পরামর্শ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তীব্র নদী ভাঙনের কবলে পটুয়াখালীর রাঙাবাড়ী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চালিতা বনিয়া। গত এক দশকে ভাঙনে ভিটেমাটি হারিয়েছে হাজারের বেশি পরিবার। ব্যবস্থা না নিলে দ্বীপটি মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে সমীক্ষা চলছে। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। চোখের সামনে এমন বিপর্যয় হলেও নিরুপায় বাসিন্দারা। আগুনমুখা নদীর ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চালিতা বনিয়া। এলাকাবাসী জানায়, গত এক দশকে এ দ্বীপে নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়েছে ১,০০০-এর বেশি পরিবার। জনপদ রক্ষায় এখনো কোনো টেকসই প্রকল্প না নেয় বর্ষা মৌসুমেই আতঙ্ক বাড়ে স্থানীয়দের মধ্যে। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দ্বীপটি মানচিত্র থেকে মুছে যাওয়ার শঙ্কা তাদের। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের প্রতি আহ্বান এলাকাবাসীর। আমার স্বামীর গোরস্থান সব লয়ে গেছে, আমার কোথাও নেই, স্থানটাও লয়ে গেছে। বাপদাদার কবরস্থান তো আমার দুনিয়া তিনি সব চলে গেছে গিয়ে। এখন আমার থাকার মতো কোনো বস্তু বলতেই নাই, কোনো আমার স্থান নাই। এই সরকারের দ্বারা আমাদের আবেদন, আমরা যাতে এক মাথা জোগাড় ঠাঁই পাই এবং আমাদের এখানে যাতে একটা টেকসই উন্নয়ন ভেরিবাদ হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য বর্তমানে সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এগুলো যেহেতু অনেক বড় নদী, ভাঙন অনেক তীব্র, এটা আসলে স্থায়ী প্রকল্প করলেই আমরা স্থায়ী সমাধান পাবো। এটা আমাদের কার্যক্রম চলমান আছে, আশা করতেছি ভবিষ্যতে কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। চালিতা বনিয়া ইউনিয়নে বর্তমানে প্রায় ১৫,০০০ মানুষ বসবাস করছেন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বরগুনার বামনায় বিষখালী নদীর ২২ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীনের আশঙ্কায় লঞ্চঘাট, খাদ্য গুদাম, প্রধান সড়ক সহ বেড়ি বাঁধ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতি ঠেকাতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রকল্প। রুবেল হোসেনের ছবিতে সাইফুল বিরাজের রিপোর্ট। খরস্রোতা বিষখালীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীনের আশঙ্কায় উপজেলা খাদ্য গুদাম। একই অবস্থা লঞ্চঘাটেরও। বরগুনার বামনায় বিষখালী নদীর ভাঙন রোধে ফেলা জিও ব্যাগও এখন নদীগর্ভে বিলীন। হুমকিতে নদীপাড়ের ফসলি জমি ও বসত ভিটা। চরম আতঙ্কে স্থানীয়রা। লোক দরকার, আমার বাড়িঘর সব ভাঙ্গে যাইতে আছে। এদিকে এখন 2 মাইলের বেশি ভেঙে গেছে। বেরিবারটা আবার পুনরায় একটু ভালো করে আমাদেরকে রক্ষা করলে আমরা একটু উপকৃত হব। খাদ্যগুদামের একদম পাশে আইছি, রাস্তা তো সব নদীতে চলে গেছে। বস্তা কিছুই হয় না, অনেক পানি জোবা আইলে বস্তাগুলো নদীতে আস্তে আস্তে অচিরেই বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের এই বেড়িবাঁধ
হয়তো ভেঙে যাবে কিছুদিনের মধ্যে। উপজেলার রামনা এলাকার একই চিত্র, ভাঙনে বিলীনের পথে বেড়িবাঁধ। ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে চলতি বর্ষায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা। এতে ৩ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাবে সড়ক যাতায়াত ব্যবস্থা। অনেক জমি জমালে গাছপালায় আমরা কৃষি বাতাসি জানতেছি সব ভাঙিয়েছি আর শেষ মাসে ঘরে খুলে ঠেকছে। কিছু স্থায়ী ব্লক দিয়ে দিলে মানে আমাদের খুব ভালো হয় আর কি। খালি একটু জায়গা আছে একটা রাস্তার লগে, এখন এত ঠেললি হালাই দিলি যায়। বামনা ও রামনা এলাকায় ২২ কিলোমিটার তীব্র নদী ভাঙন প্রবণ এলাকা শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যেই ভাঙন রোধে 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলে শুরু হবে কাজ। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা এই জায়গাগুলো নির্ধারণ করেছি এবং ওখানকার জনগণের ফসলাদি, জানমাল, ঘরবাড়ি সহ সহায় সম্পত্তি রক্ষায় আমরা একটা প্রকল্প ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। সরকার যদি এটা অনুমোদন দেয়, আমরা এই অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করতে পারবো এবং দুর্যোগ সংক্রান্ত যে ঝুঁকি সেটা হ্রাস করতে সক্ষম হব। 3 বছর আগে বামনা ও রামনা এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। নদীপথের সহজ যোগাযোগ আর অপার সম্ভাবনাময় বরিশাল, তবে দীর্ঘদিনেও শিল্পাঞ্চল না থাকায় অনেকটা পিছিয়ে দক্ষিণের জনপদ। কর্মসংস্থানের অভাবে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমান দেশের বিভিন্ন অঞ্চলে। অবহেলিত এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থা আর ফাঁকা বিশালাকার জমি, প্রকৃতির সবটুকু আশীর্বাদ থাকলেও বরিশাল বরাবরই পিছিয়ে শিল্পাঞ্চল খড়ায়। কর্মসংস্থানের খোঁজে প্রতি বছরই হাজারো শিক্ষিত যুবক যুবতীদের পাড়ি জমাতে হচ্ছে নিজ জেলার বাইরে। তবে অবহেলিত দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলাতে সরকারের নতুন উদ্যোগে আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনপদে একটি পূর্ণাঙ্গ ইপিজেড নির্মাণের ঘোষণা দিয়েছেন। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে বরিশাল থেকে, তাদের কর্মসংস্থানের কারণে ঢাকা উঠতে হয়েছে। বরিশালে যে ইপিজেড করার পদক্ষেপ নিয়েছে, নিজের বিভাগ থেকে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এই মহাপরিকল্পনা সফল করতে জমি অধিগ্রহণ, গ্যাস সরবরাহ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ থাকায় প্রকল্পটি বাস্তবায়ন হলে কাছাকাছি দূরত্বের পায়রা সমুদ্র বন্দরে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুবিধা দেবে বলছেন স্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। দেখতে চাই, আমরা চাই এমন একটি ব্যবস্থা আছে যার মধ্যে দিয়ে শিল্পের বিকাশ ঘটুক। সবকিছু মিলিয়ে ইপিজেডকে যদি বাস্তবায়ন করতে হয়, টেকসই কর্মসংস্থানের একটা স্থান হিসেবে যদি বিনির্মাণ করতে হয়, তাহলে এই বিষয়গুলোকে জোরালোভাবে বাস্তবায়ন করতে হবে। শিগগিরই প্রকল্পটি আলোর মুখ দেখবে জানায় বিভাগীয় প্রশাসন। শিল্প দিক থেকে আমরা অনগ্রসর, তা সেই ক্ষেত্রে ইপিজেড যদি হয় তাহলে অবশ্যই আমাদের অর্থনীতির একটা বিস্তার ঘটবে, বেকার সমস্যাও দূর হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ অনুযায়ী কর্মসংস্থানের অভাবে বরিশালের স্থানীয় প্রায় ১৯% মানুষই ঢাকায় স্থানান্তরিত হয়েছেন, যার সিংহভাগই তরুণ ও কর্মজীবী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আহসান হাবিব। সরাসরি যাব আলোচনায়। বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের জন্য নতুন সরকার আশা জাগানিয়া খবর দিয়েছে, আর সেটি হচ্ছে বেকারত্ব ঘোচাতে এই অঞ্চলে অর্থনীতির চাকা আরও চাঙা করতে ইপিজেড করার ঘোষণা দিয়েছে এই সরকার। সেই সাথে সাথে দুটি জেলায়, পার্শ্ববর্তী দুটি জেলা অর্থাৎ বরগুনা এবং পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চলও ঘোষণা দিয়েছে। আমরা বিষয়ে বিস্তারিত কথা শুনবো, জানাবো আপনাদেরকে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আহসান হাবিব। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কোন পর্যায়ে রয়েছে প্রথমত সেই প্রশ্নটি জানতে চাই। এই যে ইপিজেড করার নতুন একটি ঘোষণা এসেছে, এটি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? কবে নাগাদ এর আলোর মুখ দেখবে বলে সবাই, আপনি কি ধারণা করছেন? ধন্যবাদ আপনাকে ইপিজেড সম্পর্কে কোশ্চেন করার জন্য। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ইপিজেড নাই এবং এখানে শিল্পায়নের জন্য ইপিজেড খুবই গুরুত্বপূর্ণ। সরকার বাদুর মাননীয় প্রধানমন্ত্রী এই ইপিজেড ঘোষণার দুইটি, বাংলাদেশে টোটাল আরও দুটো করার ঘোষণা দিয়েছে, একটা লালমনিরহাট আর একটা বরিশাল। তো আর দুটো অর্থনৈতিক জোনও এখানে বলা হয়েছে, একটা হলো বরগুনা আর হলো পিরোজপুরে।
এটা যদি হয় ডেফিনেটলি এই পদ্মা সেতু হওয়ার পরে ইপিজেড যদি আসে এখানে বেকারত্ব দূর হবে এবং অর্থনৈতিকের চাকা আরও গুরুত্ব পাবে এবং এখানে শিল্পায়ন হবে। আপনারা জানেন আমাদের দক্ষিণাঞ্চলে বা বিশেষ করে পর্যটন এরিয়া, এখানে কুয়াকাটার একটা সেখানে অভাব, পর্যটন শিল্প বিকাশ ঘটছে, বিশেষ করে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে পায়রা বন্দর রয়েছে, এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে যে এখানে সরাসরি যদি ইপিজেড হয় এবং রপ্তানি করার ক্ষেত্রে সবচেয়ে বেশ সহজ হবে এবং আমি মনে করি বাংলাদেশ দক্ষিণাঞ্চল প্রায় 3 লক্ষ বেকার সমস্যা দূর হবে এবং এটা এখানে যেহেতু এখানে শিল্প কারখানা সেভাবে গড়ে ওঠে নাই, তো ইপিজেড হওয়ার মাধ্যমে আমার প্রশ্নটাই হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা এখন পদ্মা সেতু হয়েছে, যোগাযোগের মাইল ফলক স্থাপন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত অর্থে শিল্প কলকারখানা গড়ে উঠছে না। এর সীমাবদ্ধতা কোথায়, সমস্যাটা কোথায়? না, সেটা পদ্মা সেতু হওয়ার পরে এখন নূতন সরকার আসছে, নূতন সরকারের চিন্তা ভাবনা আছে বরিশালকে নিয়ে এবং এখন আমি মনে করি যে বরিশালের সাথে যাতায়াতের সকল সুবিধা রয়েছে। এখানে অতি কম সময়ের মধ্যে আমরা বিশেষ করে কক্সবাজারের এখানে সবচেয়ে কম সময় আমরা যাতায়াত করতে পারি ঢাকা থেকে, সব দিক থেকে আছে। এখন এটা সরকারের চিন্তা ভাবনা যেহেতু রয়েছে, আশা করি অতি কম সময়ের মধ্যে এই ইপিজেড বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হলে এই অঞ্চলের অর্থনৈতিক দিক থেকে একটা আলাদা একটা রূপ পাবে বা ত্বরান্বিত হবে। তা সেক্ষেত্রে আসলে অনেক লোক বেকার রয়েছে এখানে, সেখানে শিল্প কারখানা যেহেতু নেই, তো শিল্প কারখানা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং উদ্যোক্তারাও ডেফিনেটলি যেহেতু এত সুযোগ সুবিধা রয়েছে, এখানে আমাদের ভোলায় গ্যাস রয়েছে, এছাড়া আমাদের বিদ্যুতের ঘাটতি থাকবে না। ভোলার গ্যাস যেটি রয়েছে সেটি তো দীর্ঘ বছর পর্যন্ত এই অঞ্চলের ব্যবসায়ীরা দাবি করে আসছে যেটি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করবার জন্য, সেটিও তো কার্যকর হচ্ছে না। তো আপনারা কি কোনো কর্মপরিকল্পনা আছে সেই বিষয়ে? এ ব্যাপারে চিন্তা ভাবনা আছে, বড় ব্রিজের কথাও বলা হচ্ছে, যদি ব্রিজ করতে পারে তাহলে তো সহজভাবে গ্যাস চলে আসবে। সব ভিতর থেকে, নদীর ভিতর থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা সম্ভব, সেটাও সরকার হয়তো আগামী দিনে যদি এই গ্যাস সহজে যদি সরবরাহ করতে পারে, তাহলে এই এলাকা আমি মনে করি যে অন্যান্য এলাকার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং এটা আমাদের জন্য একটা আশার আলো আর কি। যেহেতু গ্যাস আছে, ম্যান পাওয়ার আছে, সস্তা ম্যান পাওয়ার আছে, স্কিল ম্যান পাওয়ার দরকার এবং ট্রেনিং দরকার, প্রশিক্ষণ দরকার। তা সুতরাং আমরা এখন বেকার সমস্যা দূর করতে হলে অবশ্যই আমাদের কারিগরি শিক্ষার দিকে যেতে হবে, আমাদের স্কিল লোক তৈরি করতে হবে এবং সেটা এই বরিশালে ইপিজেড হওয়ার মাধ্যমে তখন মনে হবে যে আসলে এই এলাকায় এই জাতীয় শিল্পগুলো গড়ে তুলি এবং অটোমেটিকলি তখন মানুষ মোটিভেটেড হয়ে যাবে। জেনারেল এডুকেশনের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব পাবে এখানে এবং সেটা আমাদের এখন দেশ উন্নয়ন করার ক্ষেত্রে এর বিকল্প নাই। ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু তথ্য জানালেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। তার এই আশা জাগা নিয়ে খবর, সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়ন হবে এবং যে পরিসংখ্যানটি রয়েছে, বরিশাল থেকে প্রতি বছর 19% তরুণ তরুণীরা কিন্তু চাকরির জন্য, কর্মর জন্য বরিশাল থেকে মাইগ্রেট হচ্ছে, সেটি কমে আসবে, নিজ জেলাতেই কর্মসংস্থান হবে। যে আশা জাগা নিয়ে খবর, যে স্বপ্নের হাতছানি দিচ্ছে, সেটি বাস্তবায়ন হোক, সেই দাবিটি, সেই প্রত্যাশাটি করছে বরিশাল সহ দক্ষিণাঞ্চলবাসী। আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে ছিলেন একজন অতিথি। বিভাগের সময় আরও থাকছে। চিকিৎসক, জনবল, ওষুধ সংকটে ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, অপারেশন থিয়েটার থাকলেও নেই অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ, মিলছে না কাঙ্ক্ষিত সেবা, সমাধানের আশ্বাস। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 2 মাস অন্তর একটি করে রহস্যজনক আগুনের ঘটনায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ। এরই মধ্যে ধোঁয়ায় মৃত্যু হয়েছে 2 রোগীর। সিসিটিভি ফুটেজে জানালা দিয়ে আগুন ছড়িয়ে দেওয়ার চিত্র দেখা গেল অধরা দুর্বৃত্তরা। অপূর্ব রিপোর্ট, ছবি তুলেছেন সুজয় দাস। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে জানালা দিয়ে বাইরে থেকে কেউ একজন ভেতরে আগুন ছড়িয়ে দিচ্ছে। মুহূর্তেই চারপাশ দাউ দাউ করে জ্বলে উঠছে। ঘটনাটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার কনফারেন্স রুমের। কিন্তু কে বা কারা আগুন দিল তা বের করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী।
চলতি বছরের 6 মাসে 3টি অগ্নিকাণ্ড হয়েছে হাসপাতালের স্টোর রুমে, মেডিসিন ভবন, ক্যাজুয়ালিটি কক্ষে। ধোঁয়ায় প্রাণ হারান 2 রোগীও। এগুলো হয় কেন, এটা তো সরকারের দেখা উচিত। সবসময় আতঙ্কের ঝুঁকির মধ্যে থাকি। গণপূর্ত অধিদপ্তর বলছে 1968 সালে প্রতিষ্ঠার সময়কার পুরনো বিদ্যুৎ লাইনের উপর অতিরিক্ত চাহিদার চাপকেই শুরুতে দায়ী করা হলেও সাম্প্রতিক ঘটনাগুলো সন্দেহজনক। আমাদের দিক থেকে আমরা সবসময় মানে বৈদ্যুতিক শর্ট সার্কিট যাতে না হয়, পুরাতন লাইনগুলো অপসারণ করে নতুন লাইন নির্মাণ করে সবসময় সার্বক্ষণিকভাবে এটা সচল রাখার চেষ্টা করি। নির্দিষ্ট কিছু মহল যে স্যাবোটেজ করার চেষ্টা করতেছে, সেটাও আমরা কিছু প্রমাণ, কিছু ফাইন্ডিং আমরা পাচ্ছি। 2024 নভেম্বরে ব্রিগেডিয়ার জেনারেল একে মশিউল মনিরকে দায়িত্ব দেয়া হয় পরিচালক হিসেবে। যোগদানের 1.5 বছরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের মধ্যেই সাম্প্রতিক ঘন ঘন অগ্নিকাণ্ডের রহস্যের দানা বেঁধেছে। একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি ওষুধ সহ অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। যে সমস্ত এলাকা ব্যস্ত অথবা শব্দ দূষণ হয় সেই সমস্ত জায়গার মধ্যে আমরা যদি এটা স্থাপন করি তাহলে সেখানে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করে সেগুলোকে আমরা কাজ তারপর স্যার আমরা এনেছি স্যার স্মার্ট সিটি একটি আধুনিক ড্রেনেজ সিস্টেম। এই ড্রেনেজ সিস্টেমের স্যার যে ময়লা পানিগুলো থাকবে সেই ময়লা পানিগুলোকে আমরা স্যার প্রথমে পিউরিফায়ারের মাধ্যমে পিউরিফাই করব। তারপর স্যার ইলেকট্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করব। যে অক্সিজেনগুলো থাকবে সেই অক্সিজেনগুলোকে আমরা স্যার হসপিটালে সাপ্লাই করব। তারপর স্যার আমাদের যে ইন্ডাস্ট্রি থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো নিঃসরিত হবে সেগুলোকে স্যার আমরা বাতাসে মিশতে না দিয়ে কার্বন ডাইঅক্সাইড চেম্বারে সংরক্ষণ করব। তারপর এখান থেকে স্যার যে হাইড্রোজেন এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড মিলে কম্পাউন্ডারে বিক্রিয়া করে মিথেন গ্যাস উৎপন্ন করবে। আমরা জানি স্যার মিথেন একটা পেট্রোলিয়াম, সেটাকে আমরা স্যার পেট্রোল পাম্পে সাপ্লাই করব। এরপর স্যার আমরা এরপরে আমরা নিচ্ছি স্যার অটোমেটেড হিট ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। বর্তমান ইন্ডাস্ট্রিতে যখন প্রচণ্ড কাজ করা হয় তখন সেখানে স্যার তাপমাত্রা অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়, যেটা কিনা স্যার ম্যানুয়ালি কন্ট্রোল করা আমাদের জন্য কস্টলি হয়ে পড়ে এবং হিউম্যানের জন্য ক্ষতিকারক হয়ে পড়ে। তো আমরা এখানে সেন্সর ভিত্তিক এবং মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক যদি একটা প্রযুক্তি আনি, এতে করে যে জায়গায় তাপমাত্রা বেড়ে যাবে অথবা কমে যাবে সেই জায়গায় স্টেবল করা হবে এবং এতে করে মানুষের উপর চাপও কমবে এবং ইন্ডাস্ট্রিয়াল অর্থনীতিও কিন্তু বেড়ে যাবে। দেন আমরা এনেছি স্যার আমাদের অটোমেটেড সোলার ট্রেকিং সিস্টেম। আমরা সৌর প্যানেলকে যদি একমুখী করে রাখি তাহলে সূর্য যদি বিপরীতমুখী হয়ে যায় তাহলে কিন্তু সব আলো ধারণ করা সম্ভব হয় না, এতে করে এনাফ এফিসিয়েন্সি আমরা পেতে পারি না। কিন্তু আমরা যদি অটোমেটেড ট্র্যাকার ইউজ করি তাহলে কিন্তু আমরা সোলার প্যানেলকে সূর্য। সরাসরি ছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। দ্বীপ জেলা ভোলায় তজুমুদ্দিন মনপুরা রুটে প্রায় 6 মাস ধরে বন্ধ বিআইডব্লিউটিসির একমাত্র সি ট্রাক চলাচল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পণ্য পরিবহনে ট্রলারে যাতায়াত করছেন শত শত মানুষ, পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। সংকট সমাধানে শিগগিরই সি ট্রাকটি চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। শতাধিক যাত্রী নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে পণ্য পরিবহনের ট্রলার। নেই ফিটনেস সার্টিফিকেট। ভোলার তজুমুদ্দিন সি ট্রাক ঘাট থেকে ফিরতি ট্রলারে পণ্যের সঙ্গে তোলা হয় নারী, শিশু সহ শতাধিক যাত্রী। নেই কোনো বসার স্থান ও নিরাপত্তা সরঞ্জাম। হাঁসফাঁস অবস্থা যাত্রীদের। অথচ সরকারের নির্দেশনা 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মেঘনার ডেঞ্জার জোনে সি সার্ভে ছাড়া যাত্রী পরিবহন করতে পারবে না কোনো নৌযান। ওই রুটে যাত্রীদের নিরাপদ পারাপারের এসটি ইলিশা নামে একটি সি ট্রাক বরাদ্দ দেয় বিআইডব্লিউটিসি। গত বছরের নভেম্বর থেকেই যান্ত্রিক ত্রুটির কথা বলে বন্ধ রাখা হয় সি ট্রাকটির চলাচল। জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখে যাচ্ছে, তারপরে যায় বইনা সিট নাই, উঠতে কষ্ট, মানে নামতে কষ্ট, গরম। ইজারা সংক্রান্ত জটিলতা কাটিয়ে শিগগিরই সি ট্রাক চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। টেন্ডার দিয়েছে, তো ওইটা টেন্ডার যে পার্টি পেয়েছে ওরা এটা বুঝে নিয়ে নিলে এটা আবার চলবে। আমরা হয় ব্যক্তি মালিকানাধীন
হোক কিংবা সরকারি জাহাজ হোক, আমরা চেষ্টা করব সেই যানগুলোকে সরবরাহ করার জন্য। তজুমুদ্দিন মনপুরা সহ মেঘনার 10টি রুটে অবৈধভাবে পণ্য পরিবহনের ট্রলারে চলে যাত্রী পরিবহন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময় আরও থাকছে। 4 বছরেও হয়নি পিরোজপুরের সেতুর সংযোগ সড়ক। একমাত্র ভরসা কাঠের সিঁড়িতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। প্রকল্প শেষ না করে লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে বাসিন্দারা। ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে নেই সরকারি ওষুধ সরবরাহ। রয়েছে চিকিৎসক সহ জনবলের সংকট। ওটি সহ দামি যন্ত্রপাতি থাকলেও নিয়মিত হচ্ছে না সিজারিয়ান অপারেশন। বাধ্য হয়ে গর্ভবতী মায়েদের নিয়ে ছুটতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে। এতে দরিদ্র পরিবারগুলোর অবস্থা হিমশিম। সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। 2005 সালে একজন মেডিকেল অফিসার ও একজন ফিমেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিয়ে 20 সজ্জার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি যাত্রা শুরু করে। তখন থেকেই জনবল সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। গত 3 বছর ধরে একমাত্র মেডিকেল অফিসার পদটিও শূন্য। উন্নত মানের ওটি, বেড সহ সিজারিয়ান অপারেশনের সবকিছু থাকলেও নেই অ্যানেস্থেসিয়া ও শিশু বিশেষজ্ঞ। সরকারিভাবে ওষুধপত্র দেওয়ার কথা থাকলেও 2 বছর ধরে নেই সরবরাহ। তবে স্বাস্থ্যসেবা চালু রাখতে সম্প্রতি অফিস প্রধানের দায়িত্বে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসারকে এই কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে। ডাক্তার নাই, যার কারণে মা বোনদের কষ্ট করে গর্ভবতী মায়েদের আমাদের বরিশালে যেতে হচ্ছে। ওষুধপত্র নাই, সিজার নাই। সীমিত জনবল দিয়েই সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান সদ্য যোগদানকৃত অফিস প্রধান। কর্মরত যারা আছে আমি তাদের নিয়ে আমি বর্তমানে সেবা এটা আরো উন্নত করার চেষ্টা করব। আমাদের ইনস্টিটিউটে আরো কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্বৃত্ত জনবল পায় তাহলে সেবার মান আরো ত্বরান্বিত হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি থেকে 34 ধরনের ঔষধ বিতরণ সহ 16 ধরনের সেবা দেওয়ার কথা থাকলেও তার অধিকাংশই এখন বন্ধ। সময় সংবাদ, ঝালকাঠি। ঘরের ভেতরের এসি কিংবা অফিসের সিলিং, বরিশালে একের পর এক উদ্ধার হচ্ছে বিষধর সাপ। গত 20 দিনে জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত 5 জোড়া সাপ উদ্ধার হয়েছে। বর্তমানে সাপের প্রজনন মৌসুম হওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। মেহেদী হাসান বাপ্পির রিপোর্টে বিস্তারিত। বেডরুমের এসির ভেতর থেকে এভাবেই একের পর এক বের করে আনা হচ্ছে জীবন্ত সাপ। কোনো সিনেমার থ্রিলার নয়, খোদ বরিশালে নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে এটি। সরকারি কর্মকর্তার কার্যালয়ের সিলিং, ক্লিনিক, বেডরুমের এসির ইনডোর ইউনিট, কোনো জায়গায় যেন বাদ যাচ্ছে না সাপের উপদ্রব থেকে। চলতি মাসের 20 দিনই অন্তত 5 জোড়া বিষধর সাপ উদ্ধার হয়েছে মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে। পরপর এমন ঘটনায় চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। আমরা সবাই আতঙ্কিত, অনেক সবাই ভয়ের মধ্যে আছি যে এসির মধ্যে কিভাবে সাপ থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ওই যে ভাগ্নিয়া হ্যাঁ টিকটিকি বুঝে লেজুর ধরে টান দিলেও তো মনে করেন সাপ বাইরে অঘটন ঘটতে যেতে পারে। জলবায়ুর পরিবর্তন এবং প্রজনন মৌসুম হওয়ায় সাপ সাধারণত নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে এই সাপ মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। কংক্রিটের ফাঁকে বা এসির আউটডোরের ফাঁকে বা এসির আউটডোরের পাইপ বেয়ে ভিতরে ঢুকে যায় ঘরের, এসির পিছনে ওরা অবস্থান করে। নিরীহ এদেরকে আমাদের উদ্ধার টিম আছে, বন বিভাগ আছে এবং পটুয়াখালীর একটা উদ্ধার টিম আছে। ওনারা আমাদেরকে সংবাদ দিলে সহজে আমরা উদ্ধার করে আমরা উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে আমরা অবমুক্ত করে দেই। জীববৈচিত্র্য বিশেষজ্ঞদের মতে প্রতি বছরের জুন থেকে আগস্ট এই 3 মাস সাপের প্রধান প্রজনন মৌসুম। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। দখল দূষণে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর দুমকির পীরতলা খাল। গত 1 দশকে প্রভাবশালীরা খাল পাড়ে অবৈধভাবে নির্মাণ করেছেন অসংখ্য স্থাপনা। পানি প্রবাহ না থাকায় ভাগাড়ে পরিণত হয়ে দূষিত হচ্ছে পরিবেশ। সুজন নামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদরের তথ্য নিয়ে রিপোর্ট। পানি নেই খালে, ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ, রয়েছে অবৈধ দখল, দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা খালের বেহাল দশা।
1981 সালে সবশেষ খালটি খননের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর আর কখনোই নেওয়া হয়নি খননের উদ্যোগ। দুই তীর দখল করে প্রভাবশালীদের কাঁচা পাকা স্থাপনা নির্মাণ এবং এলাকার বর্জ্য অপসারণের ফলে খালটি অনেক স্থান ভরাট হয়ে যায়। দ্রুত খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। বিলীন হওয়ার পথে, খালটার কোনো অস্তিত্ব নাই, খালটা শেষের পথে। খালটা রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আমরা খুশি হব। আশাবাদী দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে খালটি পুনর্খনন করা হবে। শিগগিরই খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমাদের পাঠানো প্রস্তাব অলরেডি অনুমোদন হয়ে আছে। জুনের পরে আমরা ইনশাল্লাহ পীরতলা খাল পুনঃখননের প্রস্তাব বরাদ্দ আমরা পাবো বলে আশা করছি। পটুয়াখালীর পীরতলা খালের দৈর্ঘ্য 5 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। নেই সংযোগ সড়ক, ব্রিজে ওঠানামায় একমাত্র ভরসা কাঠের সিঁড়ি। পিরোজপুর সদর উপজেলায় সেতু নির্মাণের 4 বছর পার হলেও সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। উপজেলার শঙ্করপাশা ও শাকিরতলা 2 ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য কালীকাঠির খালে 2021 সালের জুনে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 21 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় 2,56 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু করলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যান ঠিকাদার। এলজিইডি জানিয়েছে শিগগিরই সেতুর বাকি কাজ শুরু করা হবে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগুনমুখার তাণ্ডবে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর চালিতা বুনিয়া, ভিটেমাটি হারা হাজারো পরিবার। বরগুনায় বিষখালীর 22 কিলোমিটারে ভাঙন, হুমকিতে লঞ্চঘাট, গুদাম। শিল্পাঞ্চল বঞ্চিত বরিশালে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন হলে বাণিজ্যিক হাবে রূপান্তরের সম্ভাবনা। নিজ জেলায় লাখো মানুষের কর্মসংস্থানের আশা। এবং বারবার রহস্যজনক অগ্নিকাণ্ডের শিকার বরিশাল মেডিকেল। সরকারি ওষুধ সহ কোটি টাকার ক্ষয়ক্ষতি, নাশকতামূলক ঘটনা দাবি কর্তৃপক্ষের। ধনাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা। এ ছিল বিভাগীয় সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী বাহাদি ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।